দেশের মানুষের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে বিএনপির হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুর সফরে যাওয়ার পথে দুপুরে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠের পথসভায় তিনি এই কথা বলেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন সরকার প্রধান। এর আগে চাঁদপুর যাওয়ার সময় কুমিল্লায় পথে পথে নেতাকর্মী এবং সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। বেলা 11টার দিকে দাউদকান্দি টোল প্লাজা পার হয়ে কুমিল্লায় প্রবেশ করে তার গাড়িবহর। সেখান থেকে মহাসড়কের পাশে হাজার হাজার নেতাকর্মী তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। বরুড়া থেকে চাঁদপুরে গিয়ে খাল পুনর্খনন করবেন প্রধানমন্ত্রী। পরে কুমারডুগি গ্রামের ঘোষের হাটে বিশ্ব খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়া চাঁদপুর ক্লাবে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন দলীয় প্রধান। এখন আমাদের সময় হচ্ছে দেশকে পুনর্গঠন করা। আমরা 1971 সালে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলাম। ঠিক একই সময় পৃথিবীর অনেকগুলো দেশ, আমাদের এই এশিয়া মহাদেশের অনেকগুলো দেশ সেই সময়ও স্বাধীন হয়েছিল, তার একটু আগে পিছিয়ে দিয়ে, কিন্তু সেই দেশগুলো আমাদের থেকে অনেক এগিয়ে গিয়েছে। আমরা এক বিরাট স্বৈরাচারের কবলে পড়েছিল এই দেশ, এই দেশের মানুষ। থেকে কবল থেকে এই দেশকে, দেশের মানুষ মুক্ত করেছে, যেভাবে ঠিক 1971 সালে হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া, দেশের মানুষের জন্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলির নিশ্চয়তা বিধান করা, দেশের মা বোনরা যাতে স্বাবলম্বী হতে পারে, সেটি শিক্ষায় হোক অথবা অর্থনৈতিক ভাবেও সেই ব্যবস্থা গ্রহণ করা, দেশের কৃষক ভাইরা যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্য সেই কারণে কাজ করতে হবে। দেশে যাতে মিল কলকারখানা তৈরি হতে পারে, দেশে যাতে বেকার সমস্যার সমাধান হতে পারে, সেই জন্য কাজ করতে হবে। দর্শক, প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, একটু জানতে চাই প্রধানমন্ত্রী কখন নাগাদ পৌঁছাবেন চাঁদপুরে এবং কেমন জনসমাগম হয়েছে, তারা কি বলছেন নেতাকর্মীরা, সেটাও একটু জানাবেন। কখন নাগাদ পৌঁছবে সেটি আসলে বলা মুশকিল হয়ে যাচ্ছে, কারণ এখানে আমি যেই স্পটটিতে রয়েছি এটি একেবারে চাঁদপুর সদরের ঠিক কাছেই কুমারডুগির বিশ্বখাল যেই পুনর্খননের উদ্বোধন করবেন সেখানটিতে রয়েছি। তবে এই খাল পুনর্খননের উদ্বোধন করার কথা ছিল ঠিক 1:45, কিন্তু অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে 2টোর বেশি বেজে গিয়েছে। তবে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী কুমিল্লার সেই পথসভায় বক্তব্য দিয়ে ইতিমধ্যেই রওনা করেছেন। তো এখানে আসার আগে আরও একটি খালের পুনর্খনন উদ্বোধন করার কথা রয়েছে, খোদ্দা খাল, সেটিও চাঁদপুরের মধ্যেই রয়েছে। সেই কর্মসূচি শেষ করে এই বিশ্বখালের যেই পুনর্খনন কর্মসূচি সেটি এখানে তিনি উদ্বোধন করবেন। এবং যেই জনসমাগমের কথা যেটি বললেন, আমরা সকাল থেকে এখানে রয়েছি এবং সকাল থেকে আমরা বিভিন্ন স্পট থেকে আমরা দেখেছি বিএনপি সহ স্থানীয় যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে এই খাল পুনর্খননের যেই সভামঞ্চ সেই সভামঞ্চের সামনে এসেছেন এবং সেই সংখ্যাটি বাড়তে বাড়তে এখন কিন্তু একটি বড় সংখ্যায় পরিণত হয়েছে এবং আরও নেতাকর্মীরা আসছেন। আমরা স্থানীয় বিএনপি যারা নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম যে যেহেতু প্রধানমন্ত্রীর এই নির্ধারিত সময় থেকে কিছুটা বিলম্ব হচ্ছে, সেক্ষেত্রে নেতাকর্মীরা আরও ধীরে ধীরে এই সভামঞ্চের ঠিক সামনে যেই একটি মঞ্চ করা হয়েছে সেখানে এসে উপস্থিত হচ্ছেন। সবকিছু মিলে আমরা চাঁদপুরবাসী, চাঁদপুরের স্থানীয় সাধারণ মানুষ যারা, তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। কিছুক্ষণ আগে আপনি সংবাদে আমরা তেমনটি দেখিয়েছিলাম কুমিল্লায় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন এবং সেখানে কুমিল্লার মানুষের দীর্ঘদিনের যে দাবি কুমিল্লা বিভাগ তারা চাচ্ছেন, সেই দাবির প্রেক্ষিতে একটি বক্তব্য প্রধানমন্ত্রী রেখেছেন যে জনগণের দাবি যদি হয় সেক্ষেত্রে সেটি পূরণ হওয়ার মতো। সেই বক্তব্য শোনার পর থেকে কিন্তু চাঁদপুরবাসীর মধ্যে আলাদা একটি আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, কারণ চাঁদপুরের স্থানীয় যারা মানুষ, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অনেকগুলো দাবি নিয়ে এখানে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর কাছে। তার মধ্যে উল্লেখযোগ্য দাবির কথা যদি বলতে হয় যে তাদের এই নদী ভাঙন রোধে যেই 20 কিলোমিটারের যেই দীর্ঘস্থায়ী যে বাঁধের যে একটি দাবি রয়েছে সেই
নদী ভাঙন রোধে সেই বাঁধের পাশাপাশি স্থানীয় শহরের বেশ কিছু উন্নয়ন প্রকল্প রয়েছে, সেসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক বক্তব্য দিবেন এবং সরকার সে ধরনের উদ্যোগ নিবে এমনটি তারা প্রত্যাশা করছেন এবং আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে তারা সেটি শুনতে চান, এর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। তো এই খাল খনন ছাড়াও আপনি জানেন যে বর্তমান সরকারের যেই নির্বাচনের আগে যেই প্রতিশ্রুতিগুলো সরকার বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতির মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড এবং 4 কোটি পরিবারের যে নারী প্রধান যারা রয়েছে, পরিবারের নারী প্রধান যারা রয়েছেন তাদের মধ্যে এই ফ্যামিলি কার্ড বিতরণের একটি কর্মসূচি কিন্তু ইতিমধ্যে চলছে সারা দেশে। প্রধানমন্ত্রী যেখানেই যাচ্ছেন সেখানে এই ফ্যামিলি কার্ডের, সেসব এলাকার ফ্যামিলি কার্ডের উদ্বোধন তিনি ঘোষণা করছেন। আজকেও চাঁদপুরে তিনি ফ্যামিলি কার্ডের বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেই কর্মসূচির মধ্যে সেখানে একটি সমাবেশ আয়োজন করার কথা রয়েছে আমরা যতদূর জানতে পেরেছি, সেখানেও তিনি তার বক্তব্য রাখবেন। তো সবকিছু মিলিয়ে চাঁদপুরবাসী আসলে অপেক্ষা করছে কখন প্রধানমন্ত্রী এখানে আসেন এবং পুরো শহর জুড়ে আসলে উৎসবের আমেজ আমরা দেখতে পেয়েছি। নেতাকর্মী সহ, বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের মধ্যেও একটি বাড়তি আগ্রহ আজকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে ন্যান্সি, যেহেতু এখানে আসার আগে আরো একটি খাল পুনঃখননের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী, সেক্ষেত্রে এখানে আসতে কিছুটা বিলম্ব হবে। শফিকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শফিকুল আমাদের চাঁদপুরে যে প্রধানমন্ত্রী সফর রয়েছে তার বিস্তারিত জানাচ্ছিলেন, বিস্তারিত আপডেট তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই ভারতকে ফারাক্কার সমস্যার সমাধান করতে হবে, নইলে সুসম্পর্কের সুযোগ হারাবে ভারত, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনায় তিনি আরও বলেন, বাংলাদেশের স্বার্থ নষ্ট করে কাউকে কোনো চুক্তি করতে দেয়া হবে না। এ সময় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান তিনি। এর আগে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ে সবাই ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকতে হবে। উস্কানিমূলক আচরণ পরিহার করতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় দলের আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, প্রতিবেশীদের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই এই আলোচনা সভার মধ্য দিয়ে, যারা ভারতের মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করে তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। এটা হচ্ছে খুব পরিষ্কার কথা আমাদের। অন্যথায় যে কথাটা অনেকেই বলেছেন, ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের প্রতি। সাম্প্রতিককালে যে উগ্র সাম্প্রদায়িকতার প্রভাব হচ্ছে পত্রিকায় নানাভাবে, এই সাম্প্রদায়িকতা যদি তারা প্রতিরোধ না করে, সহনশীল না হয় এবং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সকলের জীবনযাত্রার ক্ষেত্রে যদি তারা প্রোটেকশন দিতে ব্যর্থ নয়, উৎসাহ দেয়, তাহলে তার তাপ থেকে আমরাও রেহাই পাবো না। আপনি শুধুমাত্র কলকাতা পোর্ট, কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করার জন্য আপনি একটা দেশের ক্ষতি করে দেবেন? এই দেশকে নাকি আপনারা বন্ধু মনে করেন? এই দেশের স্বাধীনতা যুদ্ধে নাকি আপনারা অবদান রেখেছেন? সত্যি কথা, কিন্তু আপনাদের অন্তরে তো তাহলে প্রকৃত ভালোবাসা, প্রকৃত বন্ধুত্ব ছিল না। বিগত সরকারের রেখে যাওয়া ঋণে জর্জরিত অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও 2 বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের একাডেমিক ভবনের উদ্বোধনে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, আগের সরকার ঋণ ও নানা সংকট রেখে গেছে, যার প্রভাব এখন অর্থনীতিতে রয়েছে। আগের সরকারের রাজনৈতিক হস্তক্ষেপে বিভিন্ন প্রতিষ্ঠান নষ্ট হয়েছে, সেই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। মেডিকেল কলেজগুলোর মান ধরে রাখার উপর জোর দিয়ে মন্ত্রী বলেন, কোনো কারণে চিকিৎসা শিক্ষার মান খারাপ হলে এর ক্ষতিকর প্রভাব সাধারণ মানুষের উপর পড়ে। তাই এবারের বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়ানো হচ্ছে। আমরা যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে, সেটা মাইনাস মাইনাস অ্যান্ড মাইনাস, এখানে যোগ কিছু নেই, সবগুলো ঋণাত্মক। এখানে এইগুলো আবার মেক আপ করতে হচ্ছে।
এমনকি অনেকগুলো বিল পর্যন্ত পেমেন্ট করে নেই তারা। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে। মাশাআল্লাহ, এগুলো আবার সব পে করতে হচ্ছে। সুতরাং একটা বিরাট মানে অর্থনৈতিকভাবে একটা ভীষণ আমরা ঋণাত্মক অবস্থায় আছি। এখান থেকে প্রথমে আমরা এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি বলছি 2 বছর সময় লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য। তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বিসিবির সাবেক কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদ সহ 12 জন এই রিট করেছেন। শনিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়েছে। এতে বিসিবির সদ্য ঘোষিত অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এছাড়া কমিটি গঠন প্রক্রিয়া এবং এর আইনগত ভিত্তি নিয়েও চ্যালেঞ্জ জানানো হয়েছে রিটে। গত 7 এপ্রিল আমিনুল ইসলামের নেতৃত্বে বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। মাসে 300 টাকা দিলেই রান্নার জন্য হিটার থেকে শুরু করে মিলবে আনলিমিটেড বিদ্যুৎ। তবে ফ্রিজ ব্যবহারে দিতে হবে বাড়তি 200 টাকা। বিতরণ কোম্পানি ডেসকোর নাকের ডগায় বসেই চলছে এমন বিদ্যুৎ বাণিজ্য। অভিযোগ রয়েছে কোম্পানিটির কয়েকজন কর্মকর্তা সরাসরি এর সঙ্গে যুক্ত। অনুসন্ধানকালে আক্রমণের শিকার হয় প্রতিবেদক ও তাকে সহযোগিতাকারী ব্যক্তিরাও। সুমন তানভীরের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব দেখুন আজ। ক্যামেরায় ছিলেন ফজলে রাব্বি। বিদ্যুৎ চুরি নিয়ে একটি প্রতিবেদন তৈরির কাজ করার এক পর্যায়ে মুখোমুখি হতে হয় এমন সব অদ্ভুত প্রশ্নের। এক পর্যায়ে মিথ্যা অভিযোগ দিয়ে চেষ্টা করা হয় মব সৃষ্টির। তবে প্রতিবেদন তৈরির শুরুর গল্পটা এত কঠিন ছিল না। ডেসকোর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে মিরপুর 10 নম্বরের প্যারিস রোড সংলগ্ন মিল্ক ভিটা বস্তিতে চোরাই বিদ্যুতের ব্যবসা চলছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় যায় টিম 71। নামা মাত্রই এলাকার কয়েকজন মানুষ এগিয়ে আসে। উদ্দেশ্য জেনে সহযোগিতা করার মানসিকতা নিয়ে টিম 71-এর সঙ্গেই হাঁটা ধরে তারা। প্রতিবেদকের সঙ্গে কথা বলা এই মানুষটির কথা শুধু একটু মনে রাখবেন। বস্তিতে ঢুকতেই চোখ ছানাবড়া অবস্থা। আশেপাশের খুঁটি থেকে ইচ্ছামতো বিদ্যুতের লাইন ঝুলছে যেখানে সেখানে। ঘরের ভেতরে হিটার থেকে শুরু করে ফ্রিজ, লাইট সবকিছুতেই আছে বিদ্যুৎ সংযোগ। এমন ঝুঁকিপূর্ণ উপায়ে কারা এখানে বিদ্যুতের লাইন টেনেছেন? এটা হয়তো বা চোরা লাইন, এরকম হইতে পারে। কারা বিল নিয়ে যায়, কত টাকা নিয়ে? এটা বলতে পারি না, আসে। আর আমাদের শুধু ফ্যান আর হিটার চলে, তাতেই 300। খাম্বাতে সব এই মাথা তো ওই মাথা পর্যন্ত খাম্বা আছে। দেন আমগো কারণ আমরা চালামু, সমস্যা কি? টাকা দিয়ে আমরা চালামু, আরেকজনের রোদে আপনাকে দিমু, মিটার বিল দিমু আমরা। বিদ্যুৎ আসছে খাম্বা থেকেই আসছে মেন। তো এখন অন্য লোকেরা এখানে তার দিয়ে কারেন্ট দেয়, তারা মাসে মাসে টাকা নিয়ে যায়। গড়ে 300 আর ফ্রিজ চালালে অতিরিক্ত দিতে হচ্ছে 200। এসব তথ্য অকপটে বস্তিবাসী জানালেও এর পেছনে মাফিয়া কারা তা বলতেই যত ভয়। কারা করে তাদের নাম তো বলতে পারি না, কিন্তু এসে টাকা নিয়ে যায়। সারা দেশ যখন বিদ্যুৎ আর জ্বালানি সংকটে ভুগছে, তখন মিরপুরের এই বস্তিটিতে চলছে রমরমা বিদ্যুৎ বাণিজ্য। বস্তির প্রতিটি ঘর থেকে একটি চক্র 300 থেকে 500 টাকা করে তুলে নিচ্ছে প্রতি মাসে। অথচ এই বস্তি থেকে বিদ্যুৎ অফিসের দূরত্ব 1/2 কিলোমিটারেরও কম। প্রশ্ন হচ্ছে, এই অবৈধ বাণিজ্যের কিছুই কি জানছে না বিদ্যুৎ অফিস? মাফিয়াদের পরিচয় অনুসন্ধানের এক পর্যায়ে সাংবাদিকদের সহযোগিতা করার ধোঁয়া তুলে প্রতিবেদকের সঙ্গে কথা বলা সেই ইমতিয়াজ নামের ব্যক্তিকে সংঘবদ্ধ আক্রমণ করে বসে সিন্ডিকেট। সিসিটিভি ফুটেজে এ চক্রের শক্তি নিয়েও মেলে পরিষ্কার ধারণা। কালকে দিঘা ডকরটা একবারে বন্ধ। কালকে দিঘা ওর মেডিকেল টিনটা চেঞ্জ করছি, কর্মীটোলা বন্ধ কিছু। আপনাকে যাওয়ার পর অনেক লোক আছে রোডে। কসাই হারুন, তারপরে ওই মামুন, তারপরে সালাম, ওই কসাই হারুনের ছেলে রবিন, তারপরে আর জুম্মন, হ্যাঁ, এরকম 8-9 জনের নাম আমরা পাইছি। সাংবাদিকরা চলে যাওয়ার পরেই ওর উপরে আক্রমণটা হয়।
টিম ৭১ আবার যায় বস্তিতে। কারা চালাচ্ছে এই শক্তিশালী সিন্ডিকেট? নানাজনকে নানাভাবে সাহস দিতে থাকি আমরা, অবশেষে মেলে সেই কাঙ্ক্ষিত নামগুলো। আক্রমণকারীদের সঙ্গে মিলে যায় যাদের পরিচয়। তবে আশ্চর্যের বিষয়, ডেস্কোর 2 জন কর্মকর্তারও নাম চলে আসে সেই সিন্ডিকেটে। তো পাশাপাশি কিন্তু মনে করেন চালাম দীর্ঘদিন থেকে চালাইতেছে। আর আলী হোসেন আছে, ওনাদের সাথে একটা কন্ট্যাক্ট থাকে। মাসে উনছে আমিও কিছু টাকা দেয় আর কি ওনাদেরকে। তো ওনারা গাড়ি নিয়ে আসতে আসতে মনে করেন সব খুলে লাই। আর বাইজিৎ আছে সাথে, মফিদুল আছে, এরা মনে হয় 3-4 জন ওদের সাথে একটা কন্ট্যাক্ট আছে। তবে শেষবার খুব বেশিক্ষণ বস্তিতে অবস্থান করতে পারেনি টিম ৭১। মব সৃষ্টি করে প্রতিবেদকের ওপরও আক্রমণের চেষ্টা চালানো হয়। গন্তব্য এবার কাফরুল ডেস্কো অফিস। অবৈধ বিদ্যুৎ ব্যবসার সঙ্গে কর্মকর্তাদের নাম আসছে এমন প্রশ্নে তেলেবেগুনে জ্বলে ওঠেন কাফরুল সার্কেলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল্লাহ বাইজিৎ। এ সিন্ডিকেটে তার নামটাও এসেছে সবার সামনে। অফিসিয়ালি আসবে, আপনার অফিসিয়ালি ক্লেম করবেন। আমি কেন ক্লেম করবো আপনাকে? তো আমি ইনভেস্টিগেশন করতে গেলে এই ফাইন্ডিংসটা আসছে, আপনি আপনার ইনভেস্টিগেশনের তথ্য আমাকে জানানোর দরকার নেই। তবে এসব নিয়ে তদন্ত করার আশ্বাস দিয়েছেন ডেস্কোর কর্তারা। এক অফিসে সুমন তানভীর, ৭১, ঢাকা। শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এরই মধ্যে শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগের দাবি তুলেছেন। পাশাপাশি রোববার প্রশাসনিক ভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন তারা। ৪৮ ঘন্টা আলটিমেটাম শেষে শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে তারা এই কর্মসূচির ঘোষণা দেন। রায়ান বিন আমিনের প্রতিবেদন। 12 মে মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে এক বহিরাগতের বিরুদ্ধে। এরপর থেকে অভিযুক্তকে আটকের দাবিতে মাঠে নামেন শিক্ষার্থীরা। আলটিমেটাম দেয় ৪৮ ঘন্টা। তবে শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ার পর কোনো অগ্রগতি না হওয়ায় শুক্রবার মধ্যরাত থেকে প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম সহ পুরো টিমের পদত্যাগের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় তারা প্রক্টরকে অবাঞ্ছিত ও প্রক্টর অফিসকে ব্যর্থ উল্লেখ করে অফিসে তালা ঝুলিয়ে দেয়। এ সময় রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাওয়ের ঘোষণা দেন তারা। ডিবি, পুলিশ, আর্মি সহ একটা আসামিকে খুঁজে বের করতে পারছে না। সেই জায়গায় আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে প্রক্টর বলেছেন আমরা ষড়যন্ত্রকারী, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। বর্তমান প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি, প্রক্টর অফিসে তালা দেওয়া হয়েছে এবং আগামীকাল থেকে প্রশাসনিক ভবনে সব কাজকর্ম বন্ধ থাকবে। এ নিয়ে উপাচার্য শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের হলে ফিরে যাওয়ার আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীদের সাথে উপাচার্যের কথা কাটাকাটি হয়। হাইট সিলসিলার তো একটা প্রতিষ্ঠান, তিনি একটা নিয়মে চলেন, ফলে এ বিষয়ে আমি আন্দোলনকারীদের সামনে এই বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে ঘোষণা করার সুযোগ নেই। এ বিষয়ে দোষী কে সেটা সাব্যস্ত করা দরকার, এই জন্য আমি সময় চেয়েছি। উপাচার্য আরও জানান, ছাত্রীকে ধর্ষণ চেষ্টার 2 দিন পর মূল সিসিটিভি ফুটেজ এবং অভিযুক্তের ছবি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি প্রকাশ হয়েছে এর সঙ্গে মূল অভিযুক্তের চেহারার মিল নেই। আগের ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়। এটা খুবই যৌক্তিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যে তদন্ত কমিটি করতে চাই সেই তদন্ত কমিটিতে এটা আমরা দেখব যে কার বা কে বা কারা এটা প্রচার করেছে। ছবির পার্থক্য নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান বিষয়টি তদন্ত হওয়া দরকার। হাসান আহমেদ, ৭১। হজ যাত্রীদের বিমান ভাড়া কমিয়ে ১ লাখ টাকা করার দাবি জানিয়েছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। সকালে আশকোনা হজ ক্যাম্পে সংবাদ সম্মেলনে হাব নেতারা এই দাবি জানান। তারা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অযৌক্তিক ভাড়া নির্ধারণের কারণে এবছর প্রত্যেক হজযাত্রীকে অন্তত ৫০,০০০ টাকা বেশি দিতে হয়েছে। আগামীতে যৌক্তিক বিমান ভাড়া নির্ধারণের পাশাপাশি হজ প্যাকেজের সময় ৪০ দিন থেকে কমিয়ে ২৫ দিন করার প্রস্তাব করেছে হাব। এছাড়া হজে যেতে প্রতারণা এড়াতে মধ্যস্বত্বভোগীর সঙ্গে লেনদেন না করে সরাসরি হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তারা। কিছু ত্রুটি বিচ্যুতি ছাড়া এবছরের হজ কার্যক্রম সফল হয়েছে বলেও দাবি করেছেন সংগঠনটির নেতারা। টিকিটটা যদি আমাদের কমে যেত তাহলে আমাদের এই হাজিদের কোটা কিন্তু পূরণ হয়ে যেত।
টিকিটের মূল্যটা যদি কমতো, মিনিমাম 1 লক্ষ টাকার ভিতরে যদি আমরা আনতে পারি, তাহলে আমাদের 1,29,000 হাজি কিন্তু যেতে পারত। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী একমিল ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 83 বছর। মিজানুর রহমান সিনহার মেয়ে একমির উপব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা ফেসবুকে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শুক্রবার গভীর রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। সফল ব্যবসায়ী মিজানুর রহমান রাজনীতিতে সক্রিয় ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ 2 আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন তিনি। অসুস্থতার কারণে নির্বাচনে অংশ নিতে পারেননি। তিনি বিএনপির মনোনয়নে মুন্সিগঞ্জ 2 আসন থেকে 1996 ও 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2001 সালে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। লিভারের জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। কারিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা কায়সার হামিদ। খবর পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন সহকর্মী, নির্মাতা ও ভক্তরা। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেয়ার পর আজ সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় কারিনা কায়সার ভারতের চেন্নাইয়ে খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মূলত কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত পেলেও পরবর্তীতে অভিনয়ে নাম লেখান কারিনা কায়সার।